প্রায় রাত 11টার ঘর ছুঁই ছুঁই, চারপাশ নিস্তব্ধ, শুধু ঘড়ির কাঁটার মৃদু টিকটিক শব্দ শোনা যাচ্ছে। ড্রিম লাইটের নীলাভ আলোয় ঘরটাকে স্বপ্নিল করে রেখেছে। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর সবেমাত্র মধুর চোখ দুটো লেগে এসেছে। এমন সময় একটা উষ্ণ অনুভূতিতে ওর শরীর শিহরিত হয়ে উঠল। ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখে একজোড়া শুষ্ক ঠোঁট ওর ঠোঁটের মাঝে উন্মাদের ন্যায় বিচরণ করে চলেছে। মধুর বুঝতে আর এক মুহূর্তও দেরি হলো না এই স্পর্শ কার হতে পারে। এমন নেশাগ্রস্ত ভালোবাসায় ওকে ছুঁয়ে দেখার অধিকার শুধু একজনেরই আছে। মধু চোখ মেলে তাকাতেই ড্রিম লাইটের নীলাভ আলোয় রুশনালের রাজসিক মুখটা ওর চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। রুশনালের চোখ বন্ধরত অবস্থায় তীব্র আশ্লেষে ওর ওষ্ঠদ্বয়ের নির্যাস চুষে নিচ্ছে। মধু মনে মনে হাসল। স্বামীর এই তীব্র ভালোবাসাময় স্পর্শে ও বরাবরই দুর্বল। মধু নির্দ্বিধায় সাড়া দিল রুশনালের স্পর্শে। ও এক হাত বাড়িয়ে রুশনালের চুল আঁকড়ে ধরে ওকে আরও কাছে টেনে আনলো। রুশনালের ঠোঁটের কোণে একের পর এক উষ্ণ স্পর্শ দিতে থাকলো। কতক্ষণ এভাবে কেটে গেল তার হিসাব কেউই রাখেনি। একটা সময় পর রুশনাল মধুর ঠোঁট ছেড়ে ওর গলায় মুখ ডোবালো। ভেজা ঠোঁটের উষ্ণ আদরে মধুর চোখ জোড়া আবেশে বন্ধ হয়ে এলো। ও চোখটা বন্ধ রেখে রুশনালের ঘন ব্রাউন চুলে আঙ্গুল চালাতে চালাতে ফিসফিসিয়ে বলল, কিভাবে এলেন? দরজা তো লক করা ছিল। রোশনাল মধুর গলার ওড়নাটা খুলে সে ছুঁড়ে ফেলল মেঝেতে। আলতো করে ওর গলায় ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে শুধালো, ব্যালকনি দিয়ে এসেছি। শুধু মধু অতবাক হয়ে গেল। ও বিস্মিত কণ্ঠে শুধালো, ব্যালকনি দিয়ে? আমরা তো দোতলায় থাকি, পাইপ বেয়ে উঠেছি। এইসব আমার জন্য নতুন কিছু না। মধু নিঃশব্দে একটা চাপা শ্বাস ফেলল। এই মানুষটার এইসব কর্মকাণ্ড কারখানার জন্য সাথেও বেশ ভালোভাবেই পরিচিত। কিছুক্ষণ পর ও আস্তে করে শুধালো, আপনি রাতে খেয়েছেন? রুশনাল মাথা তুলে মধুর দিকে তাকালো। নীলচে আলোয় ওর চোখে পড়ল আদুরে বউটার কোমলতায় ঘেরা মুখটা। মেয়েটা মায়াময় চোখে ওর দিকেই তাকিয়ে আছে। না, এখনো খাইনি। তুমি যদি খাইয়ে দাও তাহলে খাবো। কি বলছেন? এখনো খাননি? আপনি এখনো আগের মতোই আছেন? একদম নিজের খেয়াল রাখেন না। আমার বউ তো আছেই আমার খেয়াল রাখার জন্য। কতবার বলেছি আপনাকে এইসব না বলতে। সব সময় তো আমি থাকবো না। একটু তো এবার নিজের খেয়াল রাখুন। আর এক মুহূর্ত দেরি না করে মধু বিছানা থেকে উঠে দাঁড়ালো। মেঝেতে পড়ে থাকা ওড়নাটা গায়ে তুলে জড়িয়ে নিল। দরজার দিকে যেতে যেতে পেছন ফিরে একবার তাকালো। রুশনাল বেডের ওপর বসে ওর দিকেই তাকিয়ে আছে। দরজা খুলে বাইরে বেরোতে বেরোতে মধু বলল, আপনি বসুন, আমি এখনই খাবার নিয়ে আসছি। মধু ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরে গেল। ড্রয়িং রুমটা ড্রিম লাইটের নীলাভ আলোয় আলোকিত হয়ে আছে। মায়ার ঘরের আলো নেভানো দেখে মধু বুঝতে পারল মায়া ঘুমিয়ে পড়েছে। ও নিঃশব্দে ফ্রিজটা খুলে মাংসের বাটিটা বের করে আনলো। রান্নাঘরে গিয়ে বাটিটা মাইক্রোওয়েভে রেখে একটা প্লেটের মধ্যে রাইস কুকার থেকে ভাত বেড়ে নিল। একটা পেঁয়াজ কেটে এক পিস লেবু নিয়ে নিল প্লেটের এক পাশে। মাংস গরম হয়ে যেতেই একটা ট্রেতে প্লেট সহ মাংসের বাটিটা রাখলো। কিচেনের লাইটটা অফ করে দিয়ে ট্রেটা নিয়ে রুমের দিকে এগোলো। রুমে এসে দরজাটা ভিড়িয়ে দিয়ে বিছানার দিকে এগোলো। ট্রেটা বিছানার উপরে রেখে টেবিল ল্যাম্পটা অন করে দিল। রোশনাল এখনো আগের মতো করেই বেডের ওপরে বসে আছে। মধু হাত ধুয়ে এসে বিছানায় বসল। প্লেটে মাংস নিয়ে ভাতের সাথে মাংস মাখিয়ে রোশনালকে খাইয়ে দিতে লাগলো। প্রচণ্ড ভালো লাগলো রোশনালের। শেষ কবে ওকে এভাবে মধু নিজের হাতে খাইয়ে দিয়েছিল মনে পড়ছে না ওর। প্রচুর আদর আদর করে মধু খাইয়ে দিল ওকে। খাওয়া শেষে বেডসাইড টেবিলের ওপর পানির গ্লাসটা রোশনালের হাতে দিয়ে মধু চলে গেল রান্নাঘরে।
প্লেট আর বাটিটা ক্লিন করে আবারও রুমে ফিরে এলো। দরজাটা লক করে মধু এগিয়ে গিয়ে বেডসাইড টেবিলের ওপরে রাখা টেবিল ল্যাম্পটা অফ করে দিল। রুমটা পুনরায় ড্রিম লাইটের নীলাভ আলোয় ঝলমল করে উঠল। মধু বিছানায় উঠে রোশনালের দিকে তাকিয়ে শুধালো, আপনি এখন একটু ঘুমিয়ে নিন, আমি আজানের সময় আপনাকে জাগিয়ে দিব, আপনি নির্বিঘ্নে চলে যেতে পারবেন। মধু বালিশটা ঠিক করে তাতে শুয়ে পড়ল ও দুই হাত রোশনালের দিকে বাড়িয়ে দিয়ে শুধালো, আসুন, এই দিকে আসুন। রোশনাল মুগ্ধ দৃষ্টিতে মধুর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ও এগিয়ে গিয়ে মধুর বাড়ানো একটা হাতের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল দিয়ে হাতটা মুষ্টিবদ্ধ করে মধুর মাথার কাছে নিয়ে বেডের সাথে চেপে ধরল। এরপর নিজের শরীরের ঊর্ধ্বাংশের সম্পূর্ণ ভার মধুর ওপরেই ছেড়ে দিল। মধু কেঁপে উঠল রোশনালের স্পর্শে। ওর শ্বাস ঘন হয়ে উঠল ও অবিন্যস্ত দৃষ্টিতে রোশনালের চোখের দিকে তাকালো। নিজের বুকের মাঝে রোশনালের বুকের ভেতরকার হৃৎপিণ্ডের কম্পন টের পেল মধু। রোশনাল মোহগ্রস্ত চোখে মধুর দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে ওর গালে পরপর কয়েকটা চুমু খেলো। আবেশে চোখটা বন্ধ করে ফেলল মধু। হৃৎপিণ্ড অস্বাভাবিক হারে স্পন্দিত হচ্ছে। রোশনাল মধুর গাল থেকে সরে এসে ওর গলায় মুখ ডুবিয়ে দিল। গলার ত্বক নিজের অস্তিত্ব জাহির করতে একটার পর একটা কামড়ে আদরে নাজেহাল করে ফেলল মধুকে। অসহ্য সুখের অনুভবে মধুর সমস্ত কায়া থরথর করে কেঁপে উঠল। স্বাভাবিকভাবেই ওর হাত চলে গেল রোশনালের শার্টের কলারে। রোশনালের স্পর্শ থেমে থাকলো না। ও মধুর হাত ছেড়ে দিয়ে ওকে উল্টো দিকে ঘুরিয়ে ওর কামিজের চেন টেনে নামিয়ে ফেলল। এর পরের মুহূর্তে ও কামিজের হাতা টেনে নামিয়ে ফেলল। চমকে উঠল মধু ও অস্থির কণ্ঠে শুধালো, কি করছেন আপনি? রোশনালের নেশাগ্রস্তের মতো উন্মত্ত কাঁধে গলায় ওষ্ঠদয় ছোঁয়াতে ছোঁয়াতে হিসিয়ে শুধালো, কথা বলো না জান, শুধু আমার স্পর্শগুলো অনুভব করো। তুমি তো আমাকে আদর করবে না, সো আমাকেই তো আদর দিতে দাও। ভালোবাসার তীব্রতায় দুজনেই যখন অনুভূতির অতল সাগরে ডোবে, তখনই দরজা থেকে নখের শব্দ ভেসে এলো। চমকে উঠল দুজনেই। অনুভূতির স্রোত ভেঙে বাস্তবতা আছড়ে পড়ল নিঃশব্দে। এমন অনাকাঙ্ক্ষিত লগ্নে এখন কাউকেই আশা করেনি ওরা। মধু দ্রুত নিজেকে সামলে নিল। ফ্লোরে পড়ে থাকা জামাটা তুলে নিয়ে গায়ে জড়িয়ে নিল এলোমেলো হাতে। হৃৎপিণ্ডটা অস্বাভাবিক দ্রুত গতিতে স্পন্দন করছে। অন্যদিকে রোশনাল এক হাতে মাথার চুল টেনে ধরে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। উত্তেজনায় ওর শরীর থরথর করে কাঁপছে। নিজেকে নিয়ন্ত্রণ করাটা কঠিন হয়ে গেছে। ক্ষণিকের ব্যবধানে বাইরে থেকে আবার ভেসে এলো মায়ার কণ্ঠস্বর, আপু, দরজাটা খুলবি? আসছি, বলেই ও রোশনালের দিকে ফিরে তাকালো। দ্রুত হাতে রোশনালের শার্টটা তুলে নিয়ে ওর দিকে বাড়িয়ে দিয়ে শুধালো, এখন যেতে হবে আপনাকে, কাল অফিসে দেখা হবে। কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও মধুকে দরজা খুলতে না দেখে মায়া কিছুটা চিন্তিত হয়ে পড়ল। আপু, তুই ঠিক আছিস? দরজা খুলছিস না যে? মধু আর সময় নষ্ট না করে রোশনালকে হাত ধরে ওকে টেনে ব্যালকনির দিকে নিয়ে গেল। নীলাভ ম্লান আলোয় দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি এক মুহূর্ত থেমে মধুর ঠোঁটে একটা প্রগাঢ় চুমু খেলো। ও দ্রুত হাতে শার্টটা গায়ে জড়িয়ে নিয়ে হিসিয়ে শুধালো, আজ তুমি বেঁচে গেছো হানিবার্ড, কিন্তু পরের বারের জন্য নিজেকে প্রস্তুত রেখো। এই কথাটুকু বলেই যেভাবেই এসেছিল ঠিক সেভাবেই অন্ধকারে মিলিয়ে গেল। মধু বড় বড় কয়েকটা শ্বাস টেনে নিজেকে সামলানোর অসফল চেষ্টা চালালো। ওর বুকের ভেতরকার ধড়ফড়ানি এখনো থামেনি। ও দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখল মায়া জগ হাতে দাঁড়িয়ে আছে। এত সময় লাগলো কেন আপু? তুমি কি ঘুমাচ্ছিলে? মধু ঠোঁট কামড়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল। না, ঘুম আসছিল না। এই রাতে তুই না ঘুমিয়ে কি করছিস?
পানি খেতে উঠেছিলাম, রুমে পানি ছিল না, তাই রান্নাঘর থেকে পানি আনতে এসেছি। দরজার সামনে দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে কারোর কথার আওয়াজ শুনলাম মনে হলো। ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম চোট্টর হবে হয়তো। মধু চোখটা বন্ধ করে একবার লম্বা শ্বাস টানে, যথাসাধ্য নিজেকে সামলে নিয়ে শান্তভাবে বলল, কেউ নেই, হয়তো ব্যালকনির দরজায় বাতাসের শব্দ হয়েছে। মায়া মাথা নাড়ালো, হতে পারে, তুই ঘুমিয়ে পড় আপু, অনেক রাত হয়েছে। এই বলে মায়া নিজের রুমে চলে গেল। মধু ওর চলে যাওয়ার দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে দরজাটা বন্ধ করে লক করে দিল। তারপর দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বুকে হাত রাখল। বুকের ভেতর জমে থাকা শ্বাসগুলো একে একে নিঃশব্দে বেরিয়ে এলো। আস্তে ধীরে নিঃশ্বাসের গতি স্বাভাবিক হলো। নিস্তব্ধ ঘরে শুধু ওর শ্বাসের শব্দ আর হৃদস্পন্দনের প্রতিধ্বনি বয়ে গেল। রাত 2টা বাজতে চলেছে। গ্রে হাউজের সামনে এসে থামল রোশনালের কালো মার্সিডিজ। ইঞ্জিনের গর্জন থেমে যেতেই চারপাশের নীরবতা আরও স্পষ্ট হয়ে উঠল। গাড়িটা পার্কিং লটে পার্ক করে মেইন ডোরটা খুলে ভেতরে ঢুকলো রোশনাল। পুরো বাড়িটা অন্ধকারে ডুবে আছে। দেওয়ালের কোণে লাগানো একটা ভিনটেজ লাইট নীলাভ আলো ছড়াচ্ছে। কোনো শব্দ না করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল রোশনাল। রুমে ঢুকে টেবিল ল্যাম্পটা অন করতেই নরম আলোয় রুমটা পূর্ণ হয়ে উঠল। কাবার্ড খুলে ট্রাউজার আর টি শার্ট বের করে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। ঠান্ডা পানির ধারা শরীর বেয়ে নামতেই ভিতরকার চাপা উত্তেজনা শিথিল হয়ে এলো। প্রায় আধা ঘন্টা একটা শাওয়ার শেষে গলায় তোয়ালে জড়িয়ে রুমে ফিরে এলো রোশনাল। রুমে আসতেই চোখ গেল সোফায় বসে থাকা মেহেবের দিকে। হাতে ধরা ম্যাগাজিনটার পৃষ্ঠা উল্টে পাল্টে দেখছে, কিন্তু মন যে সেখানে নেই সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। রোশনালের টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে মিররের সামনে যেয়ে দাঁড়ালো। মুখে ময়শ্চারাইজার ও ঠোঁটে সামান্য লিপ বাম লাগিয়ে শুধালো, এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছিস? মেহেব সঙ্গে সঙ্গে কোনো জবাব দিল না। হাতের ম্যাগাজিনটা বন্ধ করে সামনের ছোট্ট কাচের টেবিলটার ওপরে রাখল। কয়েক মুহূর্ত নিস্তব্ধতা শেষে ও মেহেবের সাড়া এলো না। রোশনালের ভুরু কুঁচকে গেল। ও লিপ বামের ক্যাপটা আটকাতে আটকাতে ফের শুধালো, কিছু কি বলবি? কিয়ৎক্ষণ নীরবতা শেষে মেহেব আস্তে করে বলল, ভাবিমনির কাছে গিয়েছিলে তাই না ভাইয়া? সঙ্গে সঙ্গেই রোশনালের হাত থেমে গেল। ও মিরর থেকে চোখটা সরিয়ে মেহেবের দিকে তাকালো একবার। টানা কয়েক সেকেন্ড স্থির চোখে মেহেবের দিকে তাকিয়ে থেকে রোশনাল চোখ সরিয়ে নিল। লিপ বামটা ড্রেসিং টেবিলের উপরে রেখে হেয়ার ব্রাশটা হাতে তুলে নিয়ে চুলে ব্রাশ চালাতে চালাতেই নির্লিপ্ত স্বরে শুধালো, হুম। রোশনালের এমন নির্লিপ্ত প্রতিক্রিয়ায় মেহেব হতবাক হয়ে গেল। ও তো ভেবেছিল এমন অপ্রত্যাশিত প্রশ্নটা শুনে রোশনাল কিছু একটা তো বলবে, অন্তত এটা তো জানতে চাইবে যে সে কিভাবে এই সব জানলো। কিন্তু না, এসবের কিছুই হলো না। কিছুক্ষণ পর রোশনাল ব্রাশটা নামিয়ে রেখে ফের শুধালো, আর কিছু বলার থাকলে বল, না হলে ঘুমাতে যা। মেহেব এক মুহূর্ত থেমে আবার বলল, আমি তোমার ছেলে আর তোমার ওয়াইফের বিষয়ে জানি ভাইয়া। ও আচ্ছা। একটা মাত্র শব্দ, তাতেই মেহেব পুরোপুরি হতভম্ব হয়ে গেল। ও হা করে রোশনালের দিকে তাকিয়ে থেকে বিস্মিত কণ্ঠে শুধালো, তুমি তুমি জানতে চাইবে না আমি কিভাবে জেনেছি? রোশনাল এবার পূর্ণ দৃষ্টিতে মেহেবের দিকে তাকালো। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর শান্ত গলায় শুধালো, জেনে কি হবে? সত্যিটা তো আর আড়াল করে রাখা সম্ভব নয়। আজ না হয় কাল এমনিতেই জেনে যেতিস। এখন জেনেছিস যখন, ভালো কথা। তবে এই বিষয়টা অনেক সেন্সিটিভ। না জেনে না বুঝে এই নিয়ে কাউকে কিছু বলবি না। এখনো সময় হয়নি সবাইকে জানানোর। সময় হলে আমি এমনিতেই সবাইকে সবটা জানিয়ে দিব। মেহেম কিছু বলতে গিয়েও থেমে গেল। তারপর মাথা নেড়ে শুধালো, ঠিক আছে ভাইয়া, তবে যাই বলো, আমাদের লিটল চ্যাম্প কিন্তু দেখতে একদম তোমার মতোই হয়েছে।
এত কিউট, এত গোলুমোলু, দেখলেই আদর করে দিতে ইচ্ছে করে। আমার তো প্রথম থেকেই মনে হয়েছিল ওটা তোমারই ছেলে। আচ্ছা ভাইয়া, কাল যে একবার চ্যাম্পের সাথে দেখা করব? ছেলের কথা শুনতেই রোশনাল মৃদু হাসল। বেশ কয়েকটা দিন কেটে গেছে ছেলেটার সাথে দেখা হয় না। ছেলেটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে আদর করা হয় না। কাল একবার যেয়ে ছেলের সাথে দেখা করবে ভাবল রোশনাল। একটা হালকা নিঃশ্বাস ফেলে ও শুধালো, আচ্ছা ঠিক আছে, দেখা করিস, এখন ঘুমাতে যা, রাত অনেক হয়েছে। মেহেব মাথা নেড়ে উঠে দাঁড়ালো। দরজা খুলে বেরিয়ে যাওয়ার আগে একবার পেছনে তাকালো রোশনালের দিকে। তারপর নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। রোশনাল একটা চাপা শ্বাস ফেলে আধভেজা তোয়ালেটা ব্যালকনিতে মেলে দিয়ে এসে টেবিল ল্যাম্পটা অফ করে দিল। এরপর বেডে উঠে ব্ল্যাঙ্কেটটা গায়ে টেনে শুয়ে পড়ল। ক্লান্ত শরীরটা বেডের স্পর্শেই আসতেই চোখে নিদ্রা নেমে এলো। চন্দ্রের রূপালি আলোয় নিচ্ছিদ্র রজনীতে জালের মতো বিস্তৃত হয়ে আছে বাহিরের দমকা হাওয়া। পেছনের জানালার পর্দাটা যেন উঠছে। সময়টা এখন 11টা। সকালের কোলাহল ধীরে ধীরে স্মিত হয়ে এসেছে। ঝলমলে রোদ জানালার কাচ ভেদ করে মার্বেলের মেঝেতে সোনালি রেখা এঁকে দিয়েছে। মৃদু বাতাসে জানালার ফিনফিনে পর্দা আলতো করে দুলছে। ডেস্কের সামনে বসে রোশনাল এক মনে প্রজেক্টের ডাটা রেডি করছে। 2 দিন পর কানাডা যেতে হবে ওকে। তার আগেই প্রজেক্টরের সমস্ত কাজ কমপ্লিট করে রাখতে চাই। ল্যাপটপের স্ক্রিনের নীলাভ আলো ওর মুখের ওপর এসে পড়ে। ধূসর বাদামি চোখ জোড়া, তীক্ষ্ণ মনোযোগ, একদম পিনের মাথার মতো কেন্দ্রভূত। আঙ্গুলগুলো কিবোর্ডের ওপর দ্রুত গতিতে চলছে। ডেস্কের সামনে রাখা চেয়ারটায় একটাই বসে আছে ইরান, হাতে একটা ধূসর রঙের ফাইল। একটু পরপর ফাইলের পৃষ্ঠাগুলো উল্টাচ্ছে। পুরো ফাইলটা দেখা শেষে ফাইলটা বন্ধ করে ডেস্কের ওপরে নামিয়ে রাখলো সে। কয়েক মুহূর্ত কয়েক মুহূর্তে থেমে দ্বিধান্বিত কণ্ঠে শুধালো, তোকে একটা কথা বলার ছিল। রোশনাল স্ক্রিনে তাকিয়েই টাইপ করতে করতে বলল, বলে ফেল। আমি সম্ভবত তোর সাথে কানাডায় যেতে পারবো না। রোশনালের গুলো কিবোর্ডের ওপরে থেমে গেল ও ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে ইরানের দিকে তাকালো। মানে? আমার মা অসুস্থ, নেক্সট উইকে সার্জারির ডেট পড়েছে। সিঙ্গাপুরে নিয়ে যেতে হবে আমাকে। পারলে আমি অবশ্যই তোর সাথে যেতাম। তুই নাইফকে সাথে নিয়ে যা। রোশনালের কপালে ভাঁজ পড়ে গেল। এখন জানাচ্ছিস কেন? ঢাকা ব্রাঞ্চ পুরোটা তুই হ্যান্ডেল করিস। নাইভ হঠাৎ করে সব বুঝবে কিভাবে? আগে বললে আমি কিছু একটা করে নিতে পারতাম। আমি ইচ্ছে করে দেরি করিনি। মা কয়েকদিন ধরেই অসুস্থ ছিল। গতকাল আমার বোন মাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। ডক্টর চেকআপের পর সন্ধ্যায় জানিয়েছে আর্জেন্ট সার্জারি না করলে লাইফ রিস্ক আছে। সেজন্যই সিদ্ধান্তটা নিতে হলো। সার্জারিটা যথেষ্ট ক্রিটিক্যাল। ডক্টর সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য সাজেস্ট করেছে। আর জানলে আমি তোকে আগেই বলতাম ভাই। ঠিক আছে, তোর মায়ের খেয়াল রাখ, আমি হ্যান্ডেল করে নেব সবটা। মানছি একটু ঝামেলা হবে, তবে যতটা পারি নাইফকে ব্রিফ করিয়ে দিব। থ্যাঙ্কস ভাই, সত্যি অনেক উপকার করলি। এই সাপোর্টটা খুব দরকার ছিল। রোশনাল হালকা মাথা নেড়ে আবার ল্যাপটপের দিকে মনোযোগ দিয়ে শুধালো, এখন তুই যা, কোনো দরকার হলে কল করিস। আর মায়ের জন্য চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ইরান চেয়ার থেকে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে শুধালো, তুই কানেক্ট থাকিস, আমি আপডেট দিতে থাকবো। রোশনাল কোনো জবাব দিল না ও ল্যাপটপের